চিনি মিষ্টি একটা জিনিস, তাই না? কিন্তু ভাবুন তো একবার, এই চিনি একটা গোটা অঞ্চলের অর্থনৈতিক বিভাজনের গল্প বলতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। বাংলার গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত ধাঁধা, আর তার কেন্দ্রে রয়েছে এই অঞ্চলের প্রায় ভুলে যাওয়া আখ শিল্প। দেখুন, শুরুতেই দুটো ছবি। একদিকে দক্ষিণবঙ্গের সেই পুরনো শিল্পশক্তির ঝলক, আর অন্যদিকে উত্তরবঙ্গের শান্ত সবুজ কৃষিভূমি। দুটো ছবি যেন দুটো আলাদা দুনিয়ার। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা লুকিয়ে আছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও উত্তরবঙ্গ কেন শিল্পে উন্নত দক্ষিণবঙ্গের থেকে এতগুলো বছর পিছিয়ে রইল? এই বৈষম্যটাকেই বলা হয় বেঙ্গল প্যারাডক্স, মানে এত সম্ভাবনা, এত সম্পদ, কিন্তু তাও একটা অঞ্চল যেন কিছুতেই এগোতে পারছে না। এটা এমন একটা জটিল ধাঁধা যা প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। চলুন আজ এর জট খোলার চেষ্টা করা যাক। তো এই দুই বাংলার গল্পের গভীরে যেতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে। কারণ আজকের যে অর্থনৈতিক বিভাজন আমরা দেখি, সেটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। এর শিকড় আসলে লুকিয়ে আছে সেই ঔপনিবেশিক আমলের বিভিন্ন নীতির মধ্যে। এই টেবিলের সংখ্যাগুলো একবার দেখুন তো। ১৯৩৯ সালের একটা হিসেব। ব্রিটিশদের প্রায় সব বিনিয়োগ, সব মনোযোগ ছিল কলকাতার আশেপাশের হুগলি শিল্পাঞ্চলে। হাওড়া, ২৪ পরগনা, হুগলি এসব জায়গায় পাটের মিলের সংখ্যা আর তাতে কর্মরত শ্রমিকের সংখ্যা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। লাভজনক পাটশিল্পের পুরো নিয়ন্ত্রণটাই ছিল দক্ষিণবঙ্গের হাতে। তার মানে ঔপনিবেশিক বিনিয়োগ একরকমভাবে দুটো আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিয়েছিল। দক্ষিণবঙ্গ হয়ে উঠেছিল মূল শিল্পকেন্দ্র, যেখানে রপ্তানি করার জন্য জিনিস তৈরি হতো। রেল আর বন্দরের জাল বিছানো ছিল, আর সেখানেই সব পুঁজি আর শ্রমিক জড়ো হয়েছিল। আর উত্তরবঙ্গ, তাকে ব্যবহার করা হতো শুধু কাঁচামাল যোগান দেওয়ার জন্য, একটা রিসোর্স পেরিফেরি হিসাবে, যার অর্থনীতি টিকেছিল কেবল কৃষি আর চা বাগানের উপর। এখন চলুন উত্তরবঙ্গের শিল্পায়নের চেষ্টা আর তার ভেতরের চ্যালেঞ্জগুলো বোঝার জন্য একটা নির্দিষ্ট জিনিসের দিকে নজর দিই। আখ শিল্প। এই শিল্পটাই যেন উত্তরবঙ্গের পুরো লড়াইয়ের একটা ছোট সংস্করণ, একটা প্রতিচ্ছবি। এই টাইমলাইনটা আমাদের গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখাচ্ছে। ১৯৩২ সালে ব্রিটিশ সরকার একটা আইন নিয়ে আসে, সুগার ইন্ডাস্ট্রি প্রোটেকশন অ্যাক্ট। এটা ছিল একটা বিশাল সুযোগ। আর ঠিক তার পরের বছরই ১৯৩৩ সালে উত্তরবঙ্গে প্রথম বড় চিনিকল তৈরি হয়, সেতাবগঞ্জ সুগার মিল। বলা যায় এখান থেকেই এই অঞ্চলের শিল্পায়নের একটা নতুন আশা তৈরি হয়েছিল। কিন্তু একটা মস্ত বড় কিন্তু ছিল এখানে। নতুন চিনিকল তো হল, কিন্তু মূল সমস্যাটা ছিল উৎপাদনে। এই চারটা দেখুন, কি সাংঘাতিক তফাত। উত্তরপ্রদেশ, বিহার বা জাভার তুলনায় বাংলায় আখের উৎপাদনশীলতা ছিল অনেক অনেক কম। ভাবা যায়, যেখানে জাভাতে হেক্টর প্রতি ৭৮ টন আখ হতো, সেখানে বাংলায় হতো মাত্র ২৪ টন। আর এই ম্যাপটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। সেতাবগঞ্জের মতো চিনি কলগুলোর টিকে থাকাটা পুরোপুরি নির্ভর করত ওই অঞ্চলের সীমিত রেল লাইনের উপর। কারণ আখ তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই ফসল কাটার পরেই দ্রুত মিলে পাঠানোর জন্য রেল ছিল অপরিহার্য। এই ছবিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কতটা দুর্বল ছিল। ইতিহাসবিদ মনিরুল ইসলামের এই কথাটা এক কথায় সব বলে দেয়। উত্তরবঙ্গের আখ শিল্পের গল্পটা আসলে বৈপরীত্যে ভরা। মানে পরিবেশগতভাবে সব রকম সম্ভাবনা ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে সেই সম্ভাবনাটা আর সত্যি হয়ে উঠতে পারেনি। তো এই যে ঐতিহাসিক সমস্যাগুলো আমরা দেখলাম, সেগুলো কিভাবে আজকের দিনেও উত্তরবঙ্গকে একটা দুষ্ট চক্রের মধ্যে আটকে রেখেছে, চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, একটা অঞ্চলের সুষম উন্নয়ন অনেকটা একটা গাড়ির মতো, যার সব চাকা মানে পরিকাঠামো, মানবসম্পদ, শিল্প সবকিছুকে একসঙ্গে ঠিকঠাকভাবে ঘুরতে হয়। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ঐতিহাসিক অবহেলার কারণে শুরু থেকেই এই সিস্টেমটা ভাঙা ছিল। আর তার ফলেই তৈরি হয়েছে এমন একটা দুষ্টচক্র যা নিজে থেকেই অনুন্নয়নকে জিয়ে রাখে। এই দুষ্টচক্রের কয়েকটা মূল কারণ হল: ১. দুর্বল রাস্তাঘাট আর রেল যোগাযোগ, যা গোটা অঞ্চলকে বাজার থেকে আলাদা করে রাখে। ২. যেহেতু আগে বিনিয়োগ হয়নি, তাই নতুন করে কেউ বিনিয়োগ করতে চায় না। ৩. অর্থনীতিটা শুধু কৃষি আর চায়ের ওপর নির্ভরশীল, যা ভীষণ ঝুঁকিপূর্ণ। আর ৪. সব ভালো সুযোগ, পুঁজি আর প্রতিভা সবকিছুই কলকাতার দিকে চলে যায়। আসলে প্রত্যেকটা কারণ অন্য কারণগুলোকে আরও বাড়িয়ে তোলে। মানে এটা শুধু টাকার অভাব নয়, এটা একটা সিস্টেম যা নিজেকেই টিকিয়ে রাখে। এতক্ষণ তো আমরা সমস্যার কথা বললাম, কিন্তু এখন ছবিটা বদলাচ্ছে। চলুন দেখি এই ঐতিহাসিক চক্রটা ভাঙার জন্য আর উত্তরবঙ্গের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য এখন কি করা হচ্ছে। তাহলে এই চক্র ভাঙার উপায়টা কি? এখন একটা বহুমাত্রিক কৌশল নেওয়া হচ্ছে।
মানে শুধু একটা দিক থেকে নয়, সব দিক থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এর মূল লক্ষ্য হল এই অঞ্চলের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা, আর একে জাতীয় আর আন্তর্জাতিক বাজারের সঙ্গে আবার জুড়ে দেওয়া। এই সুষম বিকাশের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ আছে, যার 4টে মূল ধাপ। প্রথমত, রাস্তা, রেলের মতো ভৌত পরিকাঠামোর উন্নতি। দ্বিতীয়ত, কৃষিভিত্তিক শিল্প, আইটি পার্কের মতো নতুন শিল্পের প্রসার। তৃতীয়ত, শিক্ষা, স্বাস্থ্য আর দক্ষতার ওপর বিনিয়োগ। আর চতুর্থত, প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও মজবুত করা। এটা শুধু একটা প্রকল্প নয়, এটা একটা সম্পূর্ণ কৌশলগত পরিবর্তন। আর এগুলো শুধু পরিকল্পনা নয়, বাস্তবে কাজও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল উত্তর দক্ষিণ করিডর তৈরি হচ্ছে, নতুন আইটি পার্ক আসছে, মালদার আম বা ডালখোলার ভুট্টার মতো কৃষিপণ্যকে ঘিরে শিল্প তৈরি হচ্ছে, বাগডোগরা বিমানবন্দরকে বড় করা হচ্ছে। এমনকি বাংলাদেশ, ভুটান আর নেপালের সাথেও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো হচ্ছে। এই সব উদ্যোগ মিলে একটা নতুন, সমৃদ্ধ আর সংযুক্ত উত্তরবঙ্গের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই নতুন করিডর, নতুন শিল্প, এগুলো কি সত্যি উপনিবেশিক আমলের তৈরি করা সেই বিভাজনের ভূতকে পুরোপুরি মুছে ফেলতে পারবে? এই অঞ্চলের ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।